হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল দ্য কেপি কনস্টেবলকে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 4। রেলের এত ক্লাস করেছি যে মুখ থেকে সেটাই বেরোচ্ছে। তো আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর 2013-এর যে প্রশ্ন, সেই প্রশ্নের ম্যাথগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের কিছু হয়ে গেছে, জানি যে এইগুলোর একটু একটু সহজ সহজ রয়েছে, তবু তোমরা প্রিভিয়াস ইয়ার থেকে আবার রিভাইজ অন্তত করে নাও, ঠিক আছে? তো সবগুলোই তোমাদের আলোচনা হয়ে যাবে পরীক্ষার আগে। সেই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হয়ে থাকো। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ 27টা কোশ্চেন্স বা সেট আছে বা এক্সাম তোমাদের হয়েছে, যে 27টা কোশ্চেন্স নিয়ে আজ মানে আমাদের সেই সিরিজটা চলবে। প্রথম থেকে শুরু হয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের যারা আগে দেখেছো অলরেডি, যেবার একবার হয়েছিল, তো সেক্ষেত্রে সহজ সহজ লাগবে বা আরেকবার রিভিশন হিসাবে তোমরা দেখে নাও। খুব বেশি ভিউ হচ্ছে না, তবু কন্টিনিউ করছি সিরিজটাকে। তার কারণ হচ্ছে একটাই, যে পুরোটা যাতে একসাথে থাকে এবং একভাবে, কারণ ওখানে দেখে প্রথম দিকে যারা ক্লাস করেছিল তারা দেখেছিল যে একটা সেটকে 3টে-4টে ভাগে ভাগ করে করে করানো হয়েছিল, 5টা 6টা 7টা 8টা 10টা করে কোশ্চেনে। এখানে প্রত্যেকটা সেট একসাথে পেয়ে যাবে এবং একটা ভিডিওর মধ্যে অল্প সময়ের মধ্যে। তো তখনকার মেথড এখনকার মেথডের মধ্যেও কিছু পার্থক্য থাকতে পারে। তো আগে দেখেছো বলে এখন দেখবে না, সেটা তোমাদের মর্জির উপর ডিপেন্ড, যদিও দেখতেও পারো নাও দেখতে পারো, কিন্তু দেখো তাতে কিছু কিছু মেথড বা কিছু কিছু জিনিস কিন্তু আলাদাও আছে, বা আগে যেভাবে শিখেছিলে সেখান থেকে একটু হয়তো আলাদা, যদি তোমাদের মনে হয়। তো এখানে 27টা কোশ্চেন্স আছে, যেটা নিয়ে আমাদের এই সিরিজটা চলছে এবং প্রত্যেকটা তোমাদের পরীক্ষার আগে কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্য ক্লাসটিকে প্রত্যেকটিকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে বন্ধুদের শেয়ার এবং লাইক অবশ্যই করে দেবে। তো আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়, নিয়ে এখানে 4টে বড় বড় সংখ্যা দেওয়া আছে। তো এখানে যে 4টে বড় বড় সংখ্যা দেওয়া রয়েছে, তো সেই এত বড় বড় সংখ্যাগুলো যদি আমি বর্গমূল করে করে দেখতে চাই যে কোনটা মিলছে কোনটা মিলছে না, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, অনেকটা সময় চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা মেথড জানি যেটাকে আমরা বলি ইউনিট ডিজিট মেথড, বা যেটাকে আমরা বলি এককের ঘরের অঙ্ক দেখি বিচার। ঠিক আছে, বর্গ সংখ্যার ক্ষেত্রে কিছু লিমিটেশন থাকে, যেমন অঙ্কের এককের ঘরের অঙ্ক কি হতে পারে, 1 হতে পারে, 2 গুণিত 2 4 হতে পারে, 3 গুণিত 3 9 হতে পারে, 4 গুণিত 4 16 6 হতে পারে, 5 গুণিত 5 তো 5ই হবে, 6 গুণিত 6 তো 6ই হবে, 7 গুণিত 7 9 হবে, 9 গুণিত 9 1 হবে, আর 0 0 তো 0ই হবে। তাহলে দেখতে পাচ্ছ ইউনিট ডিজিটে এর বাইরে কোনো অঙ্ক হতে পারে না, এবং সেখান থেকে যদি লক্ষ্য করে দেখো তাহলে 1 হতে পারে, 9 হতে পারে, 5ও হতে পারে, কিন্তু 8 দেখো এখানে কোনো অঙ্কতেই নেই বা কোনো লিস্টে এখানে কোথাও নেই। তাই আমরা বলতে পারি যে এ অঙ্ক যেটা রয়েছে বা এতে যে সংখ্যাটা রয়েছে, সেই সংখ্যাটা কখনোই পূর্ণবর্গ হতে পারে না, কারণ কখনোই কোনো বর্গ সংখ্যার এককের অঙ্ক 8 হতে পারে না। ঠিক একই রকমভাবে 2ও হতে পারে না। ঠিক আছে, 2 আর 8 এই দুটো অঙ্ক কখনোই কোনো বর্গ সংখ্যার এককের ঘরে থাকবে না। যদি দেখো যে সেটি এককের ঘরে রয়েছে, তাহলে জানবে যে সেটা বর্গ সংখ্যা নয়। ঠিক। নেক্সট, একজন বিক্রেতা 20টি গাড়ি জুলাই মাসে এবং 40টি গাড়ি আগস্ট মাসে বিক্রয় করেন। বিক্রেতার কত শতাংশ গাড়ি বিক্রি বৃদ্ধি পায়? তাহলে এখানে কি হচ্ছে, তিনি জুলাইয়ে বিক্রি করছিলেন 20টি গাড়ি, আর আগস্টে বিক্রি করছিলেন 40টি গাড়ি। তাহলে বাড়লো কতগুলো গাড়ি বিক্রি, 20টি গাড়ি বেড়েছে, তাই না? ইনক্রিজ করেছে, ইনক্রিজ কতটা হয়েছে, 20টি গাড়ি হয়েছে। তাহলে সেই 20টি গাড়ি ইনক্রিজ হয়েছে কতগুলোতে, 20টা ছিল ফার্স্টে, তাহলে 20তে ইন্টু 100, তাহলে পার্সেন্টেজ অফ বা বিক্রির বৃদ্ধির শতাংশ বা শতকরা বৃদ্ধি, যেটাকে আমরা বলি শতকরা বৃদ্ধি, সমান 20/20 ইন্টু 100, যেখানে হয়ে যাবে 100%। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। 20টা ছিল, আবার 20টাই বেড়েছে, তাহলে 100% বেড়েছে, এটা মুখোমুখি করতে পারবে। নেক্সট রয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? তো এই ক্ষেত্রেও তাই, এটা তোমরা দেখে দেখে আমি তোমাদেরকে বারবার বলেছি যে 1 থেকে মিনিমাম 40 পর্যন্ত সংখ্যার বর্গ মনে রাখবে। মুখস্থ নয়, রেগুলার বেসিসে দেখতে থাকলে তোমাদের দেখবে এমনিতেই মনে থাকবে এবং করতে পারবে, এবং সেটা যদি তোমরা করে থাকো তাহলে খুব সহজেই করতে পারবে। কারণ আমরা জানি যে এখানে 1000 হচ্ছে সব থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে তারপরে আসবে, কারণ আমরা জানি যে 31 স্কোয়ার সমান হচ্ছে 961, তারপর হবে দেখো 32 স্কোয়ার, যেটা হচ্ছে 1024। তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর, যেটি একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, আবার 4 অঙ্কেরও।
পরবর্তী 1500 টাকা 4 বছরের সরল সুদ 30 টাকা এবং 8 বছরে 60 টাকা। তো এখানে সরল সুদ বলেছে না, তাই দেখো হার একই আছে না, 4 বছরে দেখো 30 টাকা হয়েছে, এখানে বছরটা ডবল হয়ে গেছে, সুদটাও ডবল হয়ে গেছে। তাও 1 বছরের সুদ আমি বার করে নেব। 1 বছরের সুদ দুটো ভাবেই বার করতে পারি, 30কে 4 দিয়ে ভাগ করেও বার করতে পারি বা 60কে 8 দিয়েও ভাগ করতে পারি। দুটো এখানে জাস্ট আমাদেরকে একটু কনফিউজ করার জন্য দিয়েছে, অ্যাকচুয়ালি একটা থাকলেই এনাফ। তো সেখান থেকে আমি পেয়ে যাবো 7.5 টাকা, যেটা হচ্ছে কত সুদ, কত টাকার, 1500 টাকার 1 বছরের। তাহলে পার্সেন্টেজ অফ সুদ কত, বা সুদের হার কত, বা আর যেটাকে আমরা বলি ইন্টারেস্ট রেট, সেটা হচ্ছে কত, সুদ 7.5, আসল 1500 গণিত 100। 100 দিয়ে এটা কেটে শূন্য দুটো কেটে গেল, আর এখানে 7.5কে 2 দিয়ে 15 মানে 1/2 বা 0.5%। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে প্রথম 84টি জোড় সংখ্যার যোগফল কত। দেখো এখানে একটা জিনিস আলাদা করে দিয়েছে, যেটা হচ্ছে জোড় সংখ্যা। আমরা শুধু সাধারণ স্বাভাবিক সংখ্যার যোগফলের ক্ষেত্রে একটা সূত্র জানতাম, যেটা হচ্ছে n × n + 1/2, যে 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। কিন্তু এখানে বলে দিয়েছে জোড় সংখ্যার যোগফল। তো জোড় সংখ্যার যোগফলের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে n × n + 1। ওকে, তো এখানে বাই 2 যেটা হয় সেটা হবে না। তাহলে এখানে 84টি বলেছে, তাহলে 84 × 84 + 1 বা 84 × 85 গুণ করলে পাবে 7140। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি চাকা 44 কিলোমিটার যেতে 4000 বার ঘোরে, চাকার ব্যাসার্ধ কত। তাহলে 4000 বার ঘুরে সে যাচ্ছে 44 কিলোমিটার, তাহলে একবার ঘুরে সে যাচ্ছে কত, 44 কিলোমিটার বাই 4000। যদি 44টাকে আমি মিটারে করে নিই কনভার্ট, তাহলে 44,000 মিটার বাই 4000, 0 3টে কেটে দাও, 4 দিয়ে এটা 11 হয়ে যাবে, তাহলে সমান হচ্ছে 11 মিটার। অর্থাৎ একবার ঘুরছে 11 মিটার। তাহলে একবার যেটা ঘুরছে সেটা তো বৃত্তেটার পরিধি হয়, মানে 2πr সমান হচ্ছে 11, যেখানে আমাকে আর বার করতে বলেছে ব্যাসার্ধ। তাহলে আর সমান 11/2 গণিত 22-এর 7টাকে উল্টে 7/22 হয়ে যাবে। এখানে এটা কাটবে একবার, নিয়ে পড়ে থাকে 7/4, যেটাকে ভাগ করলে 1.75। দেখো এটা হচ্ছে মেথডিক্যালি তুমি বার করতে পারছো, কিন্তু এটাকে আমি আরো আগেই তোমার কি বলবো, আন্দাজ করা যেতে পারতো। কারণ এখানে দেখো কি হয়েছিল, এখানে আমার পরিধি হয়েছিল 11 মিটার, তাই না। তাহলে পরিধি যদি 11 মিটার হয়, তাহলে তার রেডিয়াস বা ব্যাসার্ধ তো তার থেকে কমই হবে, তাই না। রেডিয়াসও তার থেকে কমই হবে, অনেকখানি কম হবে। তো এইখানে যে অপশনস গুলো দিয়েছে দেখো 69, 77, 57, কোনোটা কি কম 11 থেকে নয়, তো এটা একটাই রয়েছে যেটা হচ্ছে 1.75। সেক্ষেত্রে আমি এখান থেকেই এটাকে আন্দাজ করে নিতে পারতাম। অপশন ডি হয়ে যাবে এটি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় কত। দেখো এখনই বললাম যে প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার বা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বার করবো ফার্স্টে আমি, যেটা হচ্ছে n × n + 1/2 ফর্মুলা ধরে, যেটা হচ্ছে 40 × 40 + 1/2, এটা কাটবে 20 দিয়ে, বা 20 × 41 বা 41 × 2 = 82, 820। এটা হলো কি টোটাল, ঠিক। এবার আমাকে এভারেজ বার করতে হবে। এভারেজ হচ্ছে কি টোটাল 820 বাই টোটাল নাম্বার, যেটা হচ্ছে 40, ভাগ করে দাও, তাহলে পাচ্ছ 4 দিয়ে 4 20.5, 20.5, যেটা হচ্ছে তার এভারেজ। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন ব্যবসাদার একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন। যদি জিনিসটি আরো 112 টাকা বেশি দামে বিক্রি করতেন, তবে তার লাভ হতো 5%। জিনিসটির ক্রয় মূল্য কত। তাহলে দেখো 20% ক্ষতি আর 5% লাভ, এদের মধ্যে পার্থক্য কত। তোমাদের লাইন টেনে অনেকবার দেখেছি, এটা 100%, 20% ক্ষতি মানে হচ্ছে 80%, আর 5% লাভ মানে হচ্ছে 105%। তাহলে এই 80 থেকে 105-এর মধ্যে ডিফারেন্স কত, দেখো 25%, পার্থক্য 25%। সেই পার্থক্যটা কখন হচ্ছে, যখন আমি 112 টাকা বেশি দামে বিক্রি করছি, ঠিক তো। তাহলে সেই 112 টাকাটাই আমার 25%-এর পার্থক্য ঘটাচ্ছে, মানে আমি বলতে পারি যে 25% সমান হচ্ছে 112। তাহলে আমার ক্রয় মূল্য কত, 100%। সিরিয়াসলি এটা 4 দিয়ে গুণ হচ্ছে সিম্পলি, তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে 448 টাকা। তাহলে এটা হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটির গুণফল 8,
সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে অঙ্ক দুটি স্থান পরিবর্তন হয়, তাহলে সংখ্যাটি কি হবে? এটা সিম্পল অপশন টেস্ট করব আমরা, কারণ মেথডিক্যালি করতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে, তো সেইভাবে আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সংখ্যা দুটির গুণফল বলে দিয়েছে 8, যেটা দেখো প্রত্যেকটা অপশনেই ফুলফিল করছে। তাহলে আমি দেখবো যে একে যদি আমি অঙ্ক দুটোকে বা 18 যোগ করে দিই, তাহলে কি সেটা অঙ্ক দুটো পাল্টাচ্ছে কিনা। দেখো এখানে 18 যোগ করলে হয়ে যাবে 36, এখানে তো অঙ্ক চেঞ্জ হলো না। এখানে 18 যোগ করে দিলে আমি পাচ্ছি 99, সেটাতে দেখো অঙ্ক চেঞ্জ হলো না। এর সাথে যদি আমি 18 যোগ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি 60, অঙ্ক চেঞ্জ হলো না। এর সাথে 18 যোগ করে দিলে হয়ে যাচ্ছে 42, দেখো অঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে, 2 4 ছিল 4 2 হয়ে গেল। ঠিক, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। এইভাবেই করে দেবে পরীক্ষায়। নয়তো এটা মেথডিক্যালি করতে গেলে তুমি সংখ্যাটিকে আন্দাজ করতে পারতে, এক্স ওয়াই ধরে করতে পারতে, সেখান থেকে 18 যোগ করে যে সংখ্যাটা পেতে সেটা হচ্ছে রিভার্স বা অঙ্ক দুইয়ের পরিবর্তন করে সেই সংখ্যাটা। ওকে, তো সেটা শর্তানুসারে সমান করলে তুমি একটা দ্বিঘাত সমীকরণে পেতে, সেখান থেকে এক্স এর ভ্যালু আসতো, যেটা আমাকে বসিয়ে আনসার বার করতে। নেক্সট, একজন অসাধু ব্যবসায়ী ত্রুটিপূর্ণ তুলাদণ্ড ব্যবহার করে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই 12% ঠকায়, ওই ব্যবসায়ীর লাভ কত? তো এখানে কি করছে, সেই অসাধু ব্যবসায়ী ত্রুটিপূর্ণ তুলাদণ্ড ব্যবহার করে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই 12% ঠকাচ্ছে। অর্থাৎ যে সে যার কাছ থেকে কিনছে, অর্থাৎ বিক্রেতা, তাকে কি করছে, তাকে ধরো তুমি 100 টাকা সে দিচ্ছে, কিন্তু সে মাল নিচ্ছে 112 টাকা, যার দাম হচ্ছে 112 টাকা। অর্থাৎ দিচ্ছে 100 টাকা, নিচ্ছে 112 টাকা। আবার ক্রেতাকে, যে তার কাছ থেকে কিনছে, তাকে 100 টাকার জিনিসটা 112 টাকায় দিচ্ছে। তাহলে সে তো দেখো 100 টাকা খরচা করে পেয়েছে 112 টাকার জিনিস, ঠিক। আবার যেটা 100 টাকা সেটা সে 112 টাকায় বিক্রি করছে, তাহলে আমাকে বার করতে হবে 112 টাকাটা সে কত টাকায় বিক্রি করছে, তবেই তো আমি 100 টাকা জিনিসটাকে আলটিমেটলি সে কত টাকা দিয়ে বিক্রি করছে সেটা আমি পেয়ে যাবো। ওকে, মানে 100 টাকা খরচ করে, 100 টাকা জিনিস নয়, 100 টাকা খরচ করে সে অ্যাকচুয়ালি সেটা থেকে কত টাকা লাভ করছে সেটা আমি পাবো। তাকে 100কে যদি 112 টাকায় বেচে, তাহলে 112কে বিক্রি করবে 112/100 গুণিত 112। এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, যেখানে আমি পাচ্ছি 125.44 টাকা। তাহলে এটার জন্য সে খরচা অ্যাকচুয়ালি কত করেছিল, দেখো খরচ করেছিল সে 100 টাকা, তাহলে তার লাভ কত করলো, 125.44 মাইনাস 100 সমান 25.44%। যেহেতু আমি এটা 100 ধরেছিলাম, তাই আমি এটাকেই পার্সেন্টেজ হিসাবে লিখে দিতে পারি। এবার এখানে তো দেখো এই হিসাবে অপশন নেই, তাই এটাকে আমি ভগ্নাংশে কনভার্ট করে নেবো, যেটা হচ্ছে 25 × 44/100 প্লাস বা এখানে 4 দিয়ে কেটে 11, 4 দিয়ে কেটে 25, বা 25 × 11/25 অপশন পার্সেন্ট। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে, একটি বাতির লিখিত বিক্রয় মূল্য 23.80 টাকা, যা প্রকৃত মূল্য অপেক্ষা 15% কম। প্রকৃত মূল্য কত? তো প্রকৃত মূল্য যদি 100 হয়, তাহলে এই মূল্যটা হচ্ছে তার থেকে 15% কম, মানে হচ্ছে 85%। যেটা বলে দিয়েছে 23 টাকা 80 পয়সা বা 23.80 টাকা। তাহলে আমার প্রকৃত মূল্য যেটা, সেটা হচ্ছে কত? ওকে, তাহলে 100/85 গুণিত 2380/100, আমি দশমিক তুলে দিলাম, নিয়ে 100 কেটে গেল, 85কে 2380 দিয়ে ভাগ চলে যাবে, বা 2380কে 85 দিয়ে ভাগ চলে যাবে, যেখান থেকে আমি আনসার আসবে কত, 28। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে, এর আয় 600 টাকা, যদি এর আয় 30%, বি এর আয়ের 20%-এর সমান হয়, তবে বি এর আয় কত? ঠিক আছে, এটা দু রকম ভাবে করতে পারো। এক হচ্ছে এ এর 30% সমান বি এর 20%। তো বি এর আয় কত চেয়েছে, মানে বি কে 100 করে দাও, তাহলে 5 দিয়ে গুণ করলে 100 হয়ে যাবে, তাহলে একেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এর হয়ে যাচ্ছে 150%, তাহলে এর হয়ে যাবে 100%। বি, তাহলে বি এর 100% সমান এর 150%, তাহলে এর আছে 600, 600কে 150% মানে 1.5 গুণ করে দাও, মানে 600 ইন্টু 1.5 বা 900, বা 600 সাথে 600 অর্ধেক যোগ করে দাও। এটা হচ্ছে একটা মেথড, তুমি করতে পারো। আর একটা আছে এর আয় 600, তাহলে এর 30% বলেছে, সেটা তুমি বার করে নেবে ফার্স্ট, যে 600 × 30% সমান হচ্ছে 180 টাকা, যেটা হচ্ছে বি এর 20%-এর সমান, তাহলে বি এর 20% হচ্ছে 180, তাহলে বি এর 100% সমান হচ্ছে কত, 5 20 100 হচ্ছে 5 18 90 900 হয়। তো অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 5টি ধনাত্মক সংখ্যার গড় 213,
প্রথম দুটি সংখ্যার গড় 233.5 এবং শেষ দুটি সংখ্যার গড় 271, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে প্রথমে 5টি সংখ্যার টোটাল করে নাও, সেটা 213 গুণিত 5 সমান হচ্ছে 1065। তারপর ফার্স্ট 2 এর টোটাল, সেটা কত হচ্ছে 233.5 গুণিত 2 মানে 467। আর লাস্ট 2 টোটাল হচ্ছে 271 ইন্টু 2 বা হচ্ছে 542। তাহলে দেখো তৃতীয়টা কত হবে? প্রথম দুটো আর শেষ দুটো টোটাল দুটো যোগ করে দেবো, যোগ করলে পাচ্ছি 7 আর 2 এর 9, 4 আর 6 10 0, 1009। তাহলে টোটালটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে থার্ড নাম্বার ইকুয়াল টু 1065 বিয়োগ 1009, যেখান থেকে পাচ্ছি 56। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কোন সংখ্যা দ্বারা 324/121 বর্গমূলকে গুণ করলে গুণফল 3 হবে? তাহলে বলেছে যে 324/121 বর্গমূলকে কি দিয়ে গুণ করলে, ধরি x দিয়ে গুণ করলে গুণফল 3 হবে। তাহলে বর্গমূল করে দাও, এখানে হয়ে যাবে 18/11 গুণিত 3 সমান x সমান 3। তাহলে এখানে 3 দিয়ে দেখো এটা 1 হয়ে যাবে, এখানে এটা 3 দিয়ে 6 হয়ে যাবে, কাটাকাটি করে দাও। তাহলে 6x সমান 11 দিয়ে কোণে গুণ হয়ে 11 বা x ইকুয়াল টু 11/6, যেটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার বিতে সঠিক উত্তর। নেক্সট, রাম, শ্যাম এবং কমল একত্রে অংশীদারি কারবার বা ব্যবসা শুরু করে, তাদের মূলধনের অনুপাত 3:4:7, মোট লাভ 21,000। তাহলে কমলের লাভের শতাংশ কত? কমল কোথায় আছে দেখো, শেষে আছে কমল, মানে হচ্ছে 7 হচ্ছে তার আনুপাতিক, তাহলে তার আনুপাতিক ভাগার হচ্ছে 7 বাই টোটাল 4 3 7 7 14, মোট লাভ দিয়ে গুণ, যেটা হচ্ছে 21,000। ঠিক আছে, এখানে 7 দিয়ে 2, 2 দিয়ে 10,500, যেটা হচ্ছে কমলের লভ্যাংশ 10,500 টাকা। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কয়েকজন বন্ধু ঠিক করে পিকনিক করবে এবং খাবার জন্য 96 টাকা খরচ করবে। তাদের 4 জন অনুপস্থিত ছিল, ফলে বাকিদের প্রত্যেককে 4 টাকা করে বেশি খরচ করতে হয়। দেখো এখানে 4 জন অনুপস্থিত, আবার প্রত্যেককে 4 টাকা করে বেশি খরচ, তাহলে কতজন পিকনিকে উপস্থিত ছিল? যদি এরকম থাকে তাহলে 96কে তুমি মৌলিক বর্গতে উৎপাদকে ভেঙে নেবে। ভেঙে নিলে আমি কি পাবো? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। ঠিক, এটাকে যদি আমি দেখো 4 ডিফারেন্সে আমি উৎপাদকগুলোকে ভাঙি, তাহলে দেখো এখানে পাচ্ছি এই দুটোতে 8 গুণিত 12। দেখো এখানে মধ্যে 4 পার্থক্য রয়েছে, ঠিক 4 পার্থক্য রয়েছে। তাহলে ধরে নাও 12 জন যদি উপস্থিত ছিল, তাদেরকে দেখো দিতে হচ্ছিল 8 টাকা করে, এখন 8 জন হয়েছে, দিতে হচ্ছে 12 টাকা করে, 4 টাকা করে বেশি লাগছে। বোঝা গেল? তাহলে এখন চেয়ে আছে কি যে কতজন উপস্থিত, তাহলে অনুপস্থিত তো বাদ যাবে, মানে 4 জন অনুপস্থিত, তাহলে এখন আর উপস্থিত রয়েছে 8 জন। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। যদি বলতো যে কতজন ঠিক করেছিল পিকনিক করবে, তখন অ্যান্সার হতো 12 জন। এইটা হচ্ছে শর্টে তুমি বুঝে করতে পারবে, নয়তো তোমাকে করতে হবে, ধরি প্রথমে ছিল x জন, তখন তাদের খরচা হচ্ছিল প্রতি জন পিছু এটা, এখন 4 জন কমে গেছে, তাহলে এখন খরচা হচ্ছে কত? 96 মাইনাস x/4, এটা। তাহলে এখন যেটা খরচা হচ্ছে সেটা আগের থেকে 4 টাকা করে বেড়ে গেছে, মানে এটা বিয়োগ 96/x = 4। এটা তোমাকে করতে হবে, এটা তোমাকে কমপ্লিট করতে মানে বার করতে হবে এখান থেকে x এর ভ্যালু, যেখান থেকে x এর দেখবে দ্বিঘাত সমীকরণ আসবে, যেখান থেকে আমি দুটো মান পাবো, একটা হচ্ছে 12 আর 8। অবভিয়াসলি তুমি x এর ইকুয়াল টু এখানে 12 পাবে, মাইনাস 8 আসবে, তো 12টা হবে, যে এখান থেকে তোমাকে x - 4 সমান 12 - 4 বিয়োগ করে 8 উপস্থিত, সেটা তোমাকে বার করবে। ওকে, অপশন বি হচ্ছে এটা সঠিক। নেক্সট হচ্ছে 6700 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তো এর মেথড তো আমরা জানি, পূর্ণবর্গ একে উৎপাদকে বিশ্লেষণ করবে, করে যেটা জোড়া জোড়া পাবে না সেগুলোকে গুণ করতে হবে, তাই না? বা একে বর্গমূল করতে হবে, বর্গমূল করে যেটা ভাগশেষ পাবে বা যেটা ভাগফল পাবে বা বর্গমূল যেটা কাছাকাছি যাবে, তার পরবর্তী সংখ্যা দিয়ে বর্গমূল করবে, যেটা পাবে সেটা থেকে এটা বিয়োগ করবে, তাহলে যেটা আনসার আসবে সেটা এটা। কিন্তু এখানে তো আমি ওইসব করবো না, এখানে আমি কি করব? এখানেও আমি এককের ঘরের মান দিয়েই করব। দেখো আমি এখনই বললাম যে কিছুক্ষণ আগে প্রথমে 1 নম্বর অঙ্কতে বা 2 নম্বর অঙ্কতে ছিল যে পূর্ণবর্গ হতে গেলে দেখো কখনোই ইউনিটের ঘরে 2 বা 8 হবে না, তো এর সাথে যদি তুমি 32 যোগ করো 6700 এর সাথে, তাহলে ইউনিট ডিজিটে 2 হয়ে যাবে, তার মানে এটা তো হবে না। 48 যোগ করলেও 8 হয়ে যাবে, সেটাও হবে না। আর একটা বললাম যে যদি শূন্য হয়, শূন্য থাকে, তাহলে দুটো শূন্য থাকবে, তবে সেটা বর্গ সংখ্যা হবে। জোড়ায় জোড়ায় 2 বা 2 বা 4টে এরকম শূন্য থাকতে হবে মিনিমাম, মানে শূন্যর ক্ষেত্রে।
তাই বলে এই নয় যে দুটো শূন্য থাকলেই বর্গ সংখ্যা হবে, কিন্তু সে যদি বর্গ সংখ্যা হয় এবং শেষে যদি শূন্য থাকে তাহলে দুটো শূন্যই থাকতে হবে বা চারটে শূন্য থাকতে হবে বা এরকম 6টা শূন্য থাকতে হবে সেরকম। কিন্তু এবার দেখো এখানে যদি তুমি 40 যোগ করে দাও 6740-এর সাথে, তাহলে 6740 হয়ে যাবে, সেখানে কটা শূন্য হয়ে গেল, একটা শূন্য হয়ে গেল না, তাহলে এও বর্গ সংখ্যা হতে পারে না। তাই 3টে যদি বাদ চলে যায় আমাদের অ্যান্সার কোনটা চলে আসবে 24, তাহলে এর সাথে 24 যোগ করলে সেটা বর্গমূল হয়ে যাবে। সো অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একজন পুলিশ চোরকে তাড়া করে, যখন তার চোর, আচ্ছা যখন চোর 10 পদক্ষেপ যায়, আচ্ছা এটা চোর 10 পদক্ষেপ যায়, পুলিশ যায় 8 পদক্ষেপ, আবার পুলিশের 5 পদক্ষেপ চোরের 7 পদক্ষেপের সমান, ঠিক? তাহলে তাদের গতিবেগের অনুপাত কত? বোঝা গেল? আচ্ছা এটাকে চোরের 10 পদক্ষেপ, মানে এখানে পদক্ষেপ যদি দেখো তাহলে চোর আর পুলিশ এদের চোরের 10 পদক্ষেপ যখন যাচ্ছে সময়, এটা হচ্ছে টাইম, এ চলে যাচ্ছে 10 আর এ চলে যাচ্ছে সেই সময় 8, তার মানে গতিবেগ এখানে চোরের বেশি। এবার দেখো এখানে আমাকে টোটাল দূরত্ব যেটাকে একটা অ্যাজিউম করতে হবে, এবং সেটাকে অ্যাজিউম করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে যে অঙ্কগুলোকে দেওয়া রয়েছে 10, 8, 5, 7 সব দ্বারা বিভাজ্য সেরকম কোনো একটা সংখ্যা লাগবে। তাহলে সেই জন্য আমি কি করব, 10, 8, 7 আর 5 এদের লসাগু করে দেবো। লসাগু করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 280। আমি করে দিলাম, আর করছি না। তাহলে সেই 280 যদি মোট দূরত্ব হয়, এ যদি 10 পদক্ষেপ যায়, তাহলে এ, আর এখানে যদি আমি অ্যালিগেশন করে নিই, তাহলে এখানে দেখো এ 28 যাচ্ছে, এ যাচ্ছে 35। এটা কি হলো, এটা টাইমের ছিল, এটা গতিবেগের হয়ে গেল, সরি এটা পদক্ষেপের হয়ে গেল। তাহলে 4 পুলিশ হলো 35:28, 4 পুলিশ। এবার বলছে কি যে আমাকে পুলিশ আর চোর দিয়েছে না, প্রথমে পুলিশ তারপর চোর, তাহলে পুলিশ আর চোরকে হচ্ছে 28:35। তাহলে পুলিশ যখন 28 পদক্ষেপ যাচ্ছে, চোর যাচ্ছে 35 পদক্ষেপ, কিন্তু দুটোর তো দেখো ইউনিট এক নয় না, কারণ চোরের পদক্ষেপ আর পুলিশের পদক্ষেপ সেম নয়, পেস দেখো একই নয়, কারণ পুলিশ 5 বারে যে পথটা চলে যাচ্ছে, চোরকে যেতে সেটা 7 বার লাগছে। তাহলে সেটাকে আমাকে ইকুয়াল করতে হবে। সেটাকে তুমি যে কোনো একটাকে ইকুয়াল করতে পারো, যেমন আমি যদি চোরটাকে 35 যেটা রয়েছে সেটাকে পুলিশের সাথে ইকুয়াল করি, তাহলে কি করবো, এখানে চোরের 7 পদক্ষেপের সমান পুলিশের 5 পদক্ষেপ, তাহলে ইন্টু 5/7 করে আমি পুলিশের পদক্ষেপের সাথে সমান করতে পারি। 7 5 35, 5 5 25। তাহলে এখানে কি চলে এলো দেখো, 28:25। এইটা হচ্ছে তাদের স্পিড এর অনুপাত, যেটা হচ্ছে তাদের গতিবেগ, যেটা হচ্ছে 28:25। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে এ এবং বি স্টেশন থেকে দুটি ট্রেন যথাক্রমে 150 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 130 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবিত হয়। যখন দুটি ট্রেন পরস্পর মিলিত হয় বা দেখা হয়, একটি ট্রেন অপরটি অপেক্ষা 20 কিলোমিটার বেশি যায়, স্টেশনটির দূরত্ব কত? তো যেহেতু এখানটা দেখো এই অঙ্কটা এখানে যেটা দিয়েছে 150 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, আর এখানে দিয়েছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, আবার মাঝখানে যখন দেখা হচ্ছে তাদের মধ্যে দূরত্ব থেকে যাচ্ছে 20, দেখো এখানে গতিবেগের পার্থক্যটা যা আছে এখানে সেই পার্থক্যটাই আছে। তো ধরে নাও যে এ থেকে বি হচ্ছে এতটা দূর, এইখানে ধরো দেখা হচ্ছে, তো এইটা হচ্ছে ধরো না প্রথম ট্রেনটা, আর এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনটা দাঁড়িয়ে আছে ধরো, তাহলে এ যাচ্ছে 150, এ যাচ্ছে 130, তাহলে দেখো এ থেকে 20 কিলোমিটার বেশি চলে যাচ্ছে না, তাহলে ইকুয়াল হয়ে গেল। তো তাহলে এই দুটোকে যোগ করে দিলে আমি টোটাল দূরত্ব পেয়ে যাবো, যেটা হচ্ছে 280 কিলোমিটার। অপশন নাম্বার সি এই ক্ষেত্রে হবে, কারণ এখানে গতিবেগের পার্থক্য যা আছে এখানে এই কিলোমিটারের বা দূরত্বের পার্থক্যটা একই রয়েছে। এবার যদি এখানে ধরো 75 থাকতো, এখানে ধরো 65 থাকতো, তখন আমাকে কি করতে হতো, এদেরকে 75:65কে আমাকে সেইভাবে বাড়তে হতো। তখন এখানে যেমন গ্যাপ রয়েছে কত 10-এর, তাহলে আমাকে 20-র গ্যাপ নিয়ে আসতে হবে, 20-র গ্যাপ নিয়ে এলে যোগ করে দিলেই হয়ে যাবে। বা যদি আরো বেশি থাকতো, ধরো 150 জায়গায় 300:260 থাকতো, তাহলেও তাই আমাকে এখানে দেখো কত গ্যাপ রয়েছে 40-এর, এটাকে 20-র গ্যাপ আনতে হবে, কারণ এখানে 20-র গ্যাপ রয়েছে। এখানে যেহেতু 20-র গ্যাপই রয়েছে তাই যোগ করে দিয়ে আনসার পেয়ে গেছি। তো এখানে যেহেতু 10-এর গ্যাপ রয়েছে, তাহলে 20-র গ্যাপ করতে গেলে একেও 2 দিয়ে গুণ করতে হবে, একেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে দেখো 150 আসবে, এখানে 130 আসবে, তাহলে যোগ করলে আমি পেয়ে যাচ্ছি 280। তাহলে এইটা আবার এদের মধ্যে পার্থক্য হচ্ছে 20, তাহলে সেটা হয়ে যাবে অ্যান্সার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 125 মিটার, এই ক্ষেত্রটি ঘাস দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটার 15 টাকা হিসাবে বা 1,23,750 টাকা খরচ হয়, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
তাহলে প্রথমে আমি ক্ষেত্রফল বার করব, যেটা হচ্ছে মোট টাকা 1,23,750, কমাটা ভুল জায়গায় দেওয়া হয়ে গেছে, বাই টাকা 15 ভাগ করে দিলে পাবো 8,250 টাকা, যেটা বর্গমিটার, যেটা হচ্ছে ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফল পেয়ে গেছি, প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে ক্ষেত্রফল ভাজিত প্রস্থ, মানে হচ্ছে 8,250 ভাজিত এটা, তাহলে সেখান থেকে পাচ্ছি কত পাচ্ছি, যেটা হচ্ছে 66, 6 দিয়ে 66 মিটার। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 18 কিলোমিটার যান এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করেন। স্রোতের গতিবেগ কত? তো যখন অনুকূলে যায় তখন নদীর গতিবেগ কি হয়ে যায়? নৌকা বা বোটের গতিবেগ যোগ স্রোতের গতিবেগ হয়ে যায়। তখন যাচ্ছে 4 ঘন্টায় 18 কিলোমিটার, মানে গতিবেগ হচ্ছে 18/4। আবার যখন প্রতিকূলে যাচ্ছে তখন কি হয়? নৌকা থেকে স্রোতের বিয়োগটা বা স্রোতের গতিবেগটা বিয়োগ হয়ে যায়, তখন গতিবেগ হচ্ছে 18 কিলোমিটারটা যেতে সময় লেগে যাচ্ছে 12 ঘন্টা। এবার এটাকে আমি অপনয়ন করবো, আমাকে যেহেতু স্রোতের গতিবেগ চেয়ে যেহেতু স্রোতটাকে রাখবো, তাই এটাকে বিয়োগ করবো, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে নৌকা কেটে যাবে, 2 গুণিত স্রোত হয়ে যাবে সমান 18/4 বিয়োগ 18/12 সমান 12 এলসিএম আসবে, 3 18 54 হবে, বিয়োগ 18 হবে সমান 36/12 সমান 3 কিলোমিটার। তাই 2 গণিত স্রোত সমান হচ্ছে 3 কিলোমিটার, তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে কত? 3/2, মানে হচ্ছে 1.5 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ ও বি দুটি কল একটি চৌবাচ্চা যথাক্রমে 25 মিনিট এবং 20 মিনিটে ভর্তি করতে পারে, কিন্তু কল দুটি সঠিকভাবে না খোলা হয় এ এবং বি চৌবাচ্চাটি যথাক্রমে 5/6 এবং 2/3 অংশ ভর্তি করতে পারলো, কতক্ষণে চৌবাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ হবে? তার ঠিক করে না থাকার জন্য 25 মিনিটে এ করছে 5/6 অংশ ভর্তি, আর 20 মিনিটে বি করছে 2/3 অংশ ভর্তি, তাহলে সম্পূর্ণ কতক্ষণে করবে? তাহলে এ করবে সম্পূর্ণ 5/6 বা কত করছে? 25 মিনিটে 5/6 করছে, তাহলে সম্পূর্ণ করবে, এটা উল্টিয়ে গুণ, মানে 6/5, মানে হচ্ছে দেখো 30 মিনিটে ওই অবস্থাতেই। আর বি সম্পূর্ণ করবে 20 গণিত 3/2, মানেও 30 মিনিটে। তাই দুজনাই যদি সেটাকে সেই অবস্থাতে যেভাবে আধ খোলা অবস্থা আছে সেটা একটু 30 মিনিট লাগে সময় ধরতে, এবং দুটো যদি একসাথে খোলা লাগে, তাহলে দুটোই সেম টাইম যেহেতু রয়েছে, তো এটাকে অর্ধেক করে দিলে অ্যান্সার চলে আসবে 15 মিনিট। আর যদি এটা আলাদা আলাদা থাকতো বা এমনিও থাকলে, তাহলে মেথড করতে পারো, এটাকে এক্স এটাকে ওয়াই করে, যে XY/X+Y একসাথে সময় লাগবে এটা, যেটা হচ্ছে 30 গণিত 30/30+30 সমান 900, বা গুণ না করতে পারো 60, 0 0 কেটে যাবে, 6 15 90, 15 মিনিট। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1023 এবং 750কে ভাগ করলে যথাক্রমে 2 এবং 3 ভাগশেষ থাকে? তাহলে দেখো, যদি ভাগশেষটা বাদ দিয়ে দিই তাহলে সেটা বিভাজ্যই হয়ে যাবে, তাহলে সেই দুটো কত? 1020 আর 748, এই দুটো তো বিভাজ্য, তাই না? তাই বিভাজ্য যদি হয়ে যায় বৃহত্তম সংখ্যা দ্বারা, তাহলে সেটাকে আমরা গসাগু বলি, তাহলে এদের গসাগু করে দাও, ভাগ প্রক্রিয়া গসাগু করে দিই আমি। 748কে 1020 দিয়ে 1/, যাবে 748, 8 2 10, 5 7 12, 1 তারপরে হচ্ছে 748, 2 দিয়ে যাবে 5 4 4, তাহলে 4 0 2, এখানে 2 272, 1/, যাবে 2 4 4, তাহলে 4 8 12, 1 6 68, এখানে 204, 3 দিয়ে চলে যাবে 204, ঠিক আছে? তাহলে 68 হচ্ছে আমাদের HCF, আর সেটা হচ্ছে গসাগু, তাহলে সেটাই হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি আয়তকার বাক্সের মাপ 8 সেন্টিমিটার ইন্টু 6 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে তার লেন্থ বা দৈর্ঘ্য, এটা হচ্ছে উইথ বা প্রস্থ, এটা হচ্ছে হাইট বা উচ্চতা। তাহলে সেই বাক্সে যে দীর্ঘতম পেন্সিলটি রাখা যাবে তার মান কত? এরকম অঙ্ক বেশ কিছু এসেই থাকে, অর্থাৎ যদি তুমি এরকম একটা বক্স বানাও, তাহলে এই কোণ থেকে এই কোণ দেখো যেটা থাকবে সেটা হচ্ছে সব থেকে দীর্ঘতম, ঠিক অনুরূপভাবে এই কোণ থেকে এই কোণ করতে পারো, এই কোণ থেকে এই কোণ করতে পারো, বা এই কোণ থেকে এই কোণ করতে পারো।
সেটার মান বার করার জন্য বড় একটা মেথড আছে, কিন্তু এখানে তোমাদের যেটা মনে রাখবে যে সব থেকে দীর্ঘতম পেন্সিলের মান হবে আন্ডার রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক, তাহলে আন্ডার রুট 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বা 64 প্লাস 36 প্লাস 4 বা আন্ডার রুট 104। দেখো 104 বর্গমূল কত হবে, এখানে যেগুলো আছে তার মধ্যে অপশন নাম্বার ডি অ্যাপ্রক্সিমেটলি, তো ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, নিচের সংখ্যাগুলি একটি সর্বদা দুটি পরপর বিজোড় সংখ্যার বর্গের বিয়োগফলকে ভাগ করে। খুব সহজ একটি অঙ্ক যে নিচের সংখ্যাগুলির কোনটি সর্বদা দুটি পরপর বিজোড় সংখ্যার বর্গের বিয়োগফলকে ভাগ করে। যেমন পরপর দুটি বিয়োগ সংখ্যা, যদি বিজোড় সংখ্যা ধরে নিই 3, 1 আর 3, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেটা হবে 9 মাইনাস 1 সমান 8, সেটা কি দ্বারা বিভাজ্য হবে সবসময়। আমি বলেই দিলাম উত্তর, তোমার উত্তরটা কমেন্টে কমেন্ট করে দাও। ঠিক আছে, তো এটা তোমাদের হোমওয়ার্ক। তো এই ছিল তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর 2013 প্রশ্ন। আশা করছি তোমাদের প্রত্যেকটি অঙ্ক ক্লিয়ার হয়েছে। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।